ভারতের ২৯টি রাজ্যে কালো ছত্রাককে মহামারী হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে সেখানকার স্বাস্থ্য অধিদপ্তর। কালো ফাঙ্গাসের বিষয়ে আজ আমরা বিশেষভাবে আলোচনা করব। ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক, এটির বিষয়ে বিশেষভাবে আলোচনা করব যে বাংলাদেশে এই কালো ছত্রাক আসার সম্ভাবনা রয়েছে কিনা, এবং সেই সাথে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে শেষ ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, এবং মারা গেছেন ১৫০৪ জন। এই বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে, এবং আপনারা চাইলে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন আমাদের এই প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রিয়াজ মোবারক। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। যেটা আসলে জানতে চাই, কালো ছত্রাকের বিষয়টা ভারতে যেরকম ভয়াবহ আকার ধারণ করেছে, অনেকের মধ্যেই এক ধরনের দুশ্চিন্তা দেখা যাচ্ছে, যেহেতু মানে চোখ হারাচ্ছেন অনেকে। তো বাংলাদেশে এরকম কি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? ভারতের একটা জিনিস হলো যে ভারত বাংলাদেশ একটা সিমিলার দেশ, তাই না? এখানকার সোশিও ডেমোগ্রাফিক কনটেক্সট যেটা আর কি আমরা যেটা বলি যে সামাজিক এবং আপনার কি বলে যে ভৌগোলিক সব কিছুই কিন্তু ধরেন আপনার আবহাওয়া সব কিছুই কিন্তু সামঞ্জস্যপূর্ণ ভারতের সাথে বাংলাদেশের। সেই ক্ষেত্রে বাংলাদেশে যখন করোনা ভাইরাস এসছে আর বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্টও কিছু কিছু ধরা পড়েছে, তার জন্য কালো ছত্রাক বাংলাদেশেও আসতে পারে। আর কালো ছত্রাক বলেন আর সাদা ছত্রাক বলেন, দিস ইজ ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, সাদা ছত্রাকের কথাটাও আমরা শুনতে পাচ্ছি, মানে মূলত আজকের থেকেই শোনা যাচ্ছে যে সাদা ছত্রাক কালো ছত্রাকের চাইতেও বেশি ভয়াবহ হতে পারে। আসলে কি হতে পারে, বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের করোনা ভাইরাসের জন্য আমরা কিন্তু এম্পেরিক্যালি ট্রিটমেন্ট করে আছি। এম্পেরিক্যালি শব্দের অর্থ হলো যে অনেকটা আন্দাজ নির্ভর চিকিৎসা করে যাচ্ছি এতদিন। এখনো কিন্তু একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট প্রোটোকল যেটা সত্যি সত্যি বাস্তবায়ন করা যায় তেমন কিন্তু আমরা এখনো পাইনি। এটা যে কোনো ভাইরাল ইনফেকশনের জন্য যে ট্রিটমেন্ট প্রোটোকল নেওয়া হয় সেটাই কিন্তু মডিফাই করে এক এক সময় এক একটা ঝুঁকি আসছে আমাদের, এবং এক এক সময় আমরা বদলাচ্ছি। আর এতে আমরা ব্যবহার করছি এমন সব ওষুধ যেগুলো কিছু কিছু হলো যে কঠিন ওষুধ, তার মধ্যে আছে স্টেরয়েড। স্টেরয়েড ইউজ করলে যেটা হয়, আমাদের যে রোগ প্রতিরোধ শক্তি কিন্তু বেশ কমে যায়, আমাদের শরীর থেকে ক্যালসিয়াম কমে যায়। তো সেই ক্ষেত্রে ছত্রাক অর্থাৎ পরজীবী একটা জীবাণু, এটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন। আমাদের বিভিন্ন রকমের ইনফেকশন আছে, একটা ভাইরাল ইনফেকশন যেটা করোনা ভাইরাস এক ধরনের ভাইরাল ইনফেকশন, তারপর ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন। তো এই ফাঙ্গাল ইনফেকশনগুলি সাধারণত পরজীবীর মতো ছত্রাক, এগুলি আমাদের শরীর যখন দুর্বল হয়ে ওঠে যে কোনো কারণে, রোগ প্রতিরোধ শক্তি কমে যায়, যেমন এইডসে কমে যায়, বা জন্মগতভাবে যাদের ইমিউনোডেফিসিয়েন্সি আছে তাদের স্কিড আমরা বলি, একটা সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তো সেই ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে এই ছত্রাকের ইনফেকশন হয়। এতে করে কিছু কিছু কেস পাওয়া গেছে ভারতে, যেগুলি আমাদের অনেকে ধারণা করছে যে করোনা ভাইরাসের চাইতে করোনা পরবর্তী মৃত্যুর কারণ হলো এই কালো ছত্রাক বা মিউকোরমাইকোসিস। এখন রিসেন্টলি আবার কিছু কিছু সংবাদ বেরোচ্ছে যে শুধু কালো ছত্রাক না, কালো ছত্রাকের চাইতে কিছু কিছু আরো ভয়াবহ সাদা ছত্রাক, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন যে কোনো ছত্রাকই কিন্তু ভয়াবহ আকার ধারণ করে। আমরা যার জন্য এটার খুব ভালো চিকিৎসা খুব কঠিন অ্যান্টিফাঙ্গাল দিয়ে করতে হয়, এবং আমরা মাঝে মধ্যেই হাসপাতালে ফেস করি যে কোনো ওষুধেই কিন্তু আমাদের নিউমোনিয়া ভালো হচ্ছে না, কোনো অ্যান্টিবায়োটিকই ধরছে না। তখন কিন্তু আমরা অ্যান্টিফাঙ্গাল দিই এম্পেরিক্যালি, আন্দাজের উপর ভর করে। অ্যান্টিটিউবারক্লোসিস যেটা অ্যান্টিকক্স বলি আমরা সেই ড্রাগ দিই। যেমন ক্যান্সারের পেশেন্টদেরও কিন্তু কালো সাদা বলেন ছত্রাক সেগুলো আক্রান্ত করতে পারে। তো করোনাকে এইভাবে, করোনা যেহেতু আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ে খেলা করছে, সেই সঙ্গে যেসব ঔষধগুলি আমরা ব্যবহার করছি, অনেক কঠিন কঠিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, যেমন টোসিরাজুম্যাব মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা ব্যবহার করছি, যেটা আমাদের একসময় ক্যান্সার ধ্বংস করার জন্য ব্যবহার করা হতো এবং আরও অন্যান্য চিকিৎসায়ও
টসিলাজুমাব ব্যবহার করা হতো। তো সেই এগুলো তো মানে হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের ওষুধ দেয়া হচ্ছে, চিকিৎসকরা দেবেন, কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি অনেক কিছুই চেষ্টা করছি দিতে, এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, যেমন আমরা টসিলাজুমাব কেন দিচ্ছি, IL-6 ইন্টারলিউকিন, যেটা একটা ঝড় হয়, সাইটোকাইনের ঝড়, সেটাকে বন্ধ করার জন্য। এই সবগুলি কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে ব্যাহত করছে। সেই কারণে কিন্তু ছত্রাকের ইনফেকশন আমাদের হতে পারে। তো ছত্রাকের ইনফেকশন যেন না হয় সেজন্য আমরা কি করতে পারি? করোনার শুরুর দিকে বলা হচ্ছিল ভিটামিন সি বেশি বেশি খেতে হবে, ভিটামিন ডি নেওয়ার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। ভিটামিন সি এর সাথে কি এই কালো ছত্রাকের কোনো ধরনের সম্পর্ক আছে? একটা জিনিস শুধু ভিটামিন সি না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যারা খুব কর্মঠ মানুষ, যেমন রিক্সা চালায়, যারা আপনি ধরেন গ্রামে ক্ষেত খামারে কাজ করে, তাদের কিন্তু করোনা কম হচ্ছে, অথবা করোনা হচ্ছে তারা টের পাচ্ছে না। আমি একটা গ্রামে গিয়েছিলাম রিসেন্টলি, সেই গ্রামে গিয়ে তারা অনেকেই করোনা কি জিনিস সেই জিনিস সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা কিংবা আইডিয়া নেই। তারা কিন্তু খেতে রৌদ্রের মধ্যে কাজ করে, মানে খর রোদের মধ্যে তারা ফসল উৎপাদন করে। তাদের কিন্তু করোনার ব্যাপারে কোনো আগ্রহ নেই এবং উদ্বেগও নেই। তার মানে তাদের রোগ প্রতিরোধ শক্তি, যদি তারা, একটা মানুষের যদি রোগ প্রতিরোধ শক্তি ভালো হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে কালো ছত্রাক বলেন, সাদা ছত্রাক বলেন, এইসব জিনিসগুলি আমাদের আক্রমণ করবে না। এবং সেটা শুধু ভিটামিন সি না, সব ধরনের ভিটামিনই আপনার থাকতে হবে। আমরা বেশ কিছুদিন যাবত একটা স্ক্রিনিং করছিলাম যে আমাদের মানুষ তো অনেক রৌদ্রের মধ্যে থাকে, কারণ এই দেশটা তো রোদের দেশ, এই দেশ তো ক্যানাডা না, বা নর্থ পোল না, বা সাউথ পোল না। তো এই রৌদ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেরই ভিটামিন ডি ডেফিসিট। এটা হতাশাজনকভাবে এবং আশ্চর্যজনকভাবে আমরা ভিটামিন ডির অভাব এবং ঘাটতি দেখতে পাচ্ছি, এবং দেখে আমরা সেটা আবার কারেকশন করছি। তার অর্থ হলো যে রৌদ্র থেকে যে ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া, সেটা আমাদের শরীরে কোনো না কোনো কারণে ব্যাহত হচ্ছে, বা আমাদের কিডনি হয়তো ভিটামিন ডি ভালো মতো তৈরি করতে পারছে না, আমাদের বডির মেকানিজম হয়তো সেই রকম। সেটা নিয়ে আমার মনে হয় কিছু গবেষণা করা দরকার। তো অর্থাৎ রোদে যাওয়ার পরেও ভিটামিন ডি শরীরে প্রবেশ করছে না, বা কাজ তৈরি হচ্ছে না, কারণ রোদ দিয়ে আমাদের ভিটামিন ডি তৈরি হয়। এখন কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র ভিটামিন সি কেন, আমরা সব রকম ঘাটতি কি ধরবো যে আমাদের পূরণ করতে হবে। আমাদের প্রথমত যেটা আমরা আগে থেকে জানতাম, সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, সেগুলি আমাদের পরিপূর্ণভাবে খেতে হবে। আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলি আমাদের যেমন জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন এ, তারপর কি বলে যে আয়রন, এসব জিনিসগুলি, তারপর আপনি ধরেন আয়োডিন, পটাশিয়াম, সোডিয়াম, সব কিছুই কিন্তু আমাদের শরীরে ব্যালেন্সড অবস্থায়, ব্যালেন্স মাইক্রোনিউট্রিয়েন্ট, ব্যালেন্স ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এই দুটো জিনিসই কিন্তু আমাদের শরীরে থাকতে হবে। তাহলেই আমি বলবো যে আমাদের রোগ প্রতিরোধ শক্তি ভালো হবে। সেই সঙ্গে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, যত বয়সী হোক আমাদের কিছু কিছু শারীরিক ব্যায়াম এবং আমাদের হাঁটা, চলাফেরা, কাজ করা, সেগুলো খুব জরুরি। এবং আমাদের খাবারের আইটেমের মধ্যে যে খাবারগুলি আমরা খাই, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব স্পাইসি ফুড, অয়েলি ফুড। আমরা যে তেলটাও খাই, সয়াবিন তেল, সেটা খুব ভালো ফ্যাট না। আমাদের অনেকে বলেন যে মানে তেল খাওয়ার ক্ষেত্রে সরিষার তেল খাওয়া ভালো, কেউ বলেন অলিভ অয়েল খাওয়া ভালো। মানে এটা আসলে কোন ধরনের তেল খেলে ভালো হয়? এখন সারা পৃথিবীতে যেসব রিসার্চগুলি হয়েছে নিউট্রিশনের, তাতে বলা হচ্ছে যে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এগুলি অনেক ভালো ধরনের ফ্যাট, এবং সয়াবিন তেল ভালো ফ্যাট না। এবং এটা কিন্তু সয়াবিন তেলের ব্যবসায়ীদের প্রতি একটা হুমকি স্বরূপ কথা। সরিষার তেলের ক্ষেত্রে কি বলবেন? আর সরিষার তেলের কথা এখন বলা হচ্ছে যে সরিষার তেল সয়াবিন তেলের চাইতে ভালো। তবে পৃথিবীতে বেশ কিছু রিসার্চ হয়েছে, তাতে করে অ্যাকচুয়ালি পাওয়া গেছে যে অলিভ অয়েল খুবই ভালো। আর অনেকে বলছে একদম তেল যদি খাওয়া ছেড়ে দেয় কেউ, সেটা ভালো কিনা? একদম তেল ছেড়ে দিলে সেটা ভালো নয়, কারণ আমাদের শরীরে কিছু পরিমাণ ফ্যাটের প্রয়োজন। কারণ ফ্যাট আমাদের সুষম খাদ্যের
একটা অংশ। তবে তেলের পরিপূরক কোনো কিছু আছে কিনা? তেল ছাড়া মানে ঘি দিয়ে কেউ যদি রান্না করে বা তেল অন্য কোনো কিছু দিয়ে এটাকে কভার করা যায় কিনা? তেলের পরিপূরক, কিন্তু ঘি তো এক্সপেন্সিভ, সবাই তো ব্যবহার করতে পারবে না। এবং ঘি সবসময়, ঘির মধ্যেও কিছু খারাপ ফ্যাট আছে যেগুলো সবসময় খাওয়াও ঠিক হবে না। তো তেলের আমার পরিপূরক না, আমি বলবো যে তেলের বদলে কি তেল ব্যবহার করা যায়, এটার একটা গভীর রিসার্চ দরকার। অনেকে বলে যে সয়াবিন তেলের ব্যবসায়ীরা সয়াবিন তেলকে এস্টাবলিশ করেছে ব্যবসা করার জন্য, অ্যাকচুয়ালি সয়াবিন তেল সহজলভ্য করেছে। আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে 26 জনের মৃত্যু হয়েছে এবং 1504 জনের আক্রান্ত হয়েছে নতুন করে, এবং বেশ কিছুদিন ধরে আক্রান্তের যে হার সেটা 10-এর নিচে আমরা দেখতে পাচ্ছি। মানে 5-এর নিচে কয়েক সপ্তাহ থাকলে আমরা বলি যে ঠিক আছে, এটা স্টেবল একটা পর্যায়ে যাচ্ছে। 10-এর নিচে থাকলে কি আমরা কিছু বলতে পারি? আমরা এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত যে জিনিসটা হয়েছে যে আমরা সরকারি বাধা সত্ত্বেও, আমরা সরকার বলেন, তারপরে আমাদের কর্তৃপক্ষগুলি বলেন, আমরা সবাই কিন্তু মানুষকে গ্রামে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছি, বাস বন্ধ করে দিয়েছি, সব কিছুই করেছি, কিন্তু কেউ কিন্তু মানেনি। সবাই কিন্তু যেভাবে হোক তারা গ্রামে ঈদ করতে গিয়েছে, এবং ঈদ থেকে এখন ফেরত আসছে আস্তে আস্তে। আমরা কিছুদিনের মধ্যে বুঝতে পারবো যে আমাদের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী কিনা সত্যি সত্যি। এবং সেটা হলো যে আমরা 10-এর নিচে, এটা আমরা খুশি হতে পারি, কিন্তু আমরা এটা নিয়ে কোনো কনক্লুশনে পৌঁছতে পারবো না যে করোনা আর বাড়বে না। আর দ্বিতীয় জিনিস হলো যে তৃতীয় ঢেউ যদি আমাদের এখানে আসে, সেই তৃতীয় ঢেউটা কত মারাত্মক হবে সেটা আমরা এখনো জানি না। যেমন ইন্ডিয়াতে প্রথম কিন্তু কমে আসছিল, তারপর কিন্তু হঠাৎ করে কিন্তু দ্বিতীয় ঢেউটা অনেক খারাপ হয়ে গেল, এবং ভারতবর্ষে কিন্তু সবচাইতে বেশি সংক্রমণ হলো আমেরিকার পরে, ইউএসের পর তাদের। কিন্তু আমরা কিন্তু এটা আশা করিনি, আমরা ভেবেছিলাম যে এগুলি সব পশ্চিমা দেশগুলিতেই বেশি বেশি হবে। তো সুতরাং আমরা এখনো নির্দিষ্ট করে বলতে পারি না যে বাংলাদেশের অবস্থা কি হয়। আর বাংলাদেশের মানুষ কিন্তু এখন কিন্তু বিরক্ত, এখন এই যে বাইরে যেতে পারে না, তারপর কাজ করতে পারে না, তারপরে ইকোনমিক কন্ডিশন একটা ব্যাপার আছে, সবাই কিন্তু তাদের আর্থিক অবস্থাটা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত, বিশেষ করে মধ্যবিত্ত মানুষগুলি যারা কাজ করে বা যারা ছোটোখাটো দোকানদারি করে তারা। আর এই বিষয়ে এখন যদি আপনি যদি কনক্লুশন টানেন যে আমাদের বাংলাদেশে করোনা নিম্নমুখী হচ্ছে, আমাদের আর হবে না, সেটা এই মুহূর্তে ঠিক বলা যাবে না, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং আমাদের যতই মানুষ না মানুক, তবু আমাদের মানুষকে সচেতন করতে হবে। আমরা যারা মোটামুটিভাবে করোনা সম্পর্কে জানি বা সরকারি কর্তৃপক্ষকেও আমাদের প্রোপাগান্ডা চালিয়ে যেতে হবে যে মানুষ যাতে সচেতন হয়, এবং মানুষকেও সচেতন হতে হবে। এটা কিন্তু উভয় পক্ষকে একটা স্টেক হোল্ডার মেথডে এই জিনিসগুলি পালন করতে হবে। শুরুর দিকে বলা হচ্ছিল যে বস্তির মানুষের করোনা হয় না, গ্রামের মানুষের যেরকম করোনা হয় না বস্তির মানুষেরও করোনা হয় না। পরে দেখা গেল যে বস্তির অনেকের মধ্যেই, মানে বস্তিতে বসবাস করেন এমন অনেকের মাঝেই করোনা দেখা গেল। শুরুতে কেন হতো না, মানে তারা পরীক্ষা করাতেন না এই জন্য? মানে এই কথাটার কতটুকু সত্যতা আছে যে বস্তিতে যারা থাকেন জীবনটা খুব রূঢ় জীবন, এই জীবন হলো সংগ্রামের জীবন। তারা কিন্তু করোনার চাইতে তাদের জীবনে পেটটা অনেক ইম্পর্টেন্ট বেশি, এবং তার জন্য তারা হয়তো করোনার টেস্ট করতে যাবে, বা সর্দি কাশি হলে বা জ্বর হলে, বা বস্তিতে কত মানুষ মরে যাচ্ছে সেটা হয়তো আমরা খেয়ালও করি না, কত বৃদ্ধ মারা যাচ্ছে সেটা হয়তো আমরা দেখিও না, দেখার চেষ্টাও করি না। তো আমার মনে হয় যে বস্তির মানুষের মধ্যে করোনা আগেও ছিল, এখন এটা বস্তির মানুষের মধ্যে সচেতনতাটা একটু বৃদ্ধি পেয়েছে, কারণ তারা টেলিভিশন দেখে, তারা বস্তির মানুষের মধ্যেও টেলিভিশন আছে, এবং তারা মিডিয়াতে শুনে, মানুষের কাছে শুনে, এবং তার জন্য তারা কিছু টেস্ট করে, এখন টেস্ট করতে এগিয়ে আসে, কোঅপারেট করে, তার জন্য তাদের মধ্যে এখন করোনাটা ধরা পড়ছে। এবং বস্তির অনেক মানুষই আক্রান্ত হচ্ছে এখন, শুধু বস্তি না, সবাই, আমাদের সব ধরনের মানুষই আক্রান্ত হচ্ছে। একজন দর্শক আছেন, আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শামীম উত্তরা থেকে বলছিলাম। জি, আমার আপনার একটি প্রশ্নটি প্রশ্ন করুন। ছিল স্যারের কাছে। আপনার প্রশ্নটা আসলে স্পষ্ট হচ্ছে না, শোনা যাচ্ছে না, আরেকটু জোরে বলুন। সম্ভবত স্যার, আমার সংযোগটি। প্রশ্নটা হচ্ছে, আমি একজন নৃত্যশিল্পী। তো এই ক্ষেত্রে আপনি যে ভিটামিন ডি কথা বললেন, আমার ডান পায়ে হচ্ছে আমি যখন নাচ করতে যাই তো ডান পাটা একটু ওজন হয়ে যায়। তো আমি ডাক্তার দেখানোর পরে আমাকে কিছুক্ষণ রোদ্রে বসে থাকার জন্য বলছে এবং কিছু মেডিসিন প্রেসক্রাইব করছে। তো আমি এখন হয়তো বা একটু রিল্যাক্সে আছি, এখন আমার পাটা ভালো আছে, কিন্তু কিছুদিন পর পরে আমার পাটা আবার এইভাবে সমস্যা দেখা দেয়। তো এই ক্ষেত্রে স্যার আমি কি করতে পারি? আপনি আমাকে একটু পার্মানেন্ট একটা সলিউশন যদি দিতেন। প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আপনি একজন নৃত্যশিল্পী, আপনার পাটা আপনার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং আপনার পাটা মাঝে মধ্যেই বিগড়ে যাচ্ছে এবং আপনি একজন ডাক্তার বা চিকিৎসককে দেখিয়েছেন। আমি বেসিক্যালি আপনার এই সাবজেক্টের বিশেষজ্ঞ না, কিন্তু তারপরে আমি যেটা বলতে পারি যে শুধুমাত্র ভিটামিন ডি কিংবা ক্যালসিয়াম এই দুটো হয়তো পরীক্ষা করে আপনি দেখতে পারেন যে এটার ঘাটতি আপনার হয়তো শরীরে আছে, সেটা আপনি হয়তো পূরণ করতে পারেন। এই দুটো টেস্ট আপনি করাতে পারেন, কিন্তু আপনার পায়ের জন্য একজন স্পেশালিস্ট আপনার দেখানো দরকার। এবং আমার মতে, আমি যদি মনে করি, আমি আপনাকে যদি অ্যাডভাইস করি, তাহলে বলবো যে আপনি একজন অর্থোপেডিক সার্জনও দেখান এবং একজন রিমেটোলজিস্টও দেখান। রিমেটোলজিস্ট অর্থাৎ আপনার যে গিরা বা কিংবা আপনার সন্ধিগুলির যারা চিকিৎসা করে, মেডিসিন বিশেষজ্ঞ, আপনি বলবেন যে রিমেটোলজি ডিপার্টমেন্টে আমাদের অনেক ঢাকা মেডিকেল কলেজ বঙ্গবন্ধুতে আছে, তাদের সাথে একটু আপনি সলা পরামর্শ করেন এবং অর্থোপেডিক সার্জনের সাথে আপনি আলাপ করতে পারেন যে আপনার পায়ের কোনো বেসিক, একটা পায়ে যেহেতু প্রবলেম, একটা পায়ের কোনো বেসিক অসুবিধা আছে কিনা। আপনার দুটো পা যেহেতু হচ্ছে না, তার জন্য ভিটামিন ডি বা ক্যালসিয়াম এই ধরনের জিনিসগুলি ঘাটতি পূরণ করলেও তারপরে হয়তো একটা পা কেন আপনার বিগড়ে যাচ্ছে সেটা আপনার দেখানো উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে যদি আপনি বলেন। সম্ভবত সংযোগটা আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। একটু বিরতি থেকে এসে আমরা আলোচনায় ফিরব। দর্শক, কোথাও যাবেন না, ফিরছে কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রিয়াজ মোবারক, শিশু রোগ বিশেষজ্ঞ। আপনাকে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবার একটু টিকার প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশকে আবারও 6 লাখ টিকা দিতে যাচ্ছে চীন, সুখবর এটি। কিন্তু তারপরেও টিকা নিয়ে আমরা খুশি না। টিকা, যত টিকা আসার কথা ছিল তত তো এখন পর্যন্ত আসেনি। তার মধ্যে আবার দ্বিতীয় ডোজ টিকা অনেকেই পাবেন না, এরকম একটা আশঙ্কায় বসে আছেন। সিনোভ্যাকের টিকা সেকেন্ড ডোজ হিসেবে কি আমরা দিতে পারবো? আমার মনে হয় না। কারণ হলো সিনোভ্যাকের যে টিকা যেটা আসছে সেটা হলো কিল ভ্যাকসিন, মৃত ভ্যাকসিন, সেটা দিয়ে টিকাটা তৈরি, সেটার প্রসেসটা অন্যরকমভাবে তৈরি। আর আমরা যে টিকাটা অ্যাস্ট্রাজেনিকার টিকা যেটা ব্যবহার করেছি সেটা হলো ভাইরাল ভেক্টর, অর্থাৎ অ্যাডিনো ভাইরাসের মধ্যে আমাদের স্পাইক প্রোটিন করোনা ভাইরাসের ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন মশা একটা ভেক্টর ম্যালেরিয়ার, তেমনি এটা একটা ভাইরাস আরেকটা ভাইরাসের বাহক হিসেবে কাজ করে আমরা ঢুকিয়ে দিচ্ছি। তো সুতরাং দুইটার মেথড অফ প্রিপারেশন ভিন্ন। তো সেই কারণে আমরা এখন সিনোভ্যাকের টিকা সেকেন্ড ডোজ হিসেবে ব্যবহার করতে পারবো না। যারা সিনোভ্যাকের টিকা দেবে তারা প্রথম ডোজ হিসেবে আবার রিপিট করতে হবে। এটা হলো আমার প্রস্তাবনা এবং আমার ধারণা। তারপরে হয়তো আরও বিশেষজ্ঞরা, টিকা বিশেষজ্ঞরা হয়তো আরও কিছু বলতে পারে। আর দ্বিতীয়ত হলো যে আরেকটা টিকা আসার সম্ভাবনা আছে, সেটা হলো যে রাশিয়ান টিকা স্পুটনিক। সেটা কি দিতে পারবো সেকেন্ড ডোজ হিসেবে? স্পুটনিকের কিন্তু মেথোডোলজি কিন্তু অ্যাস্ট্রাজেনিকার মতো, সেটাও কিন্তু ভাইরাল ভেক্টর। তো এখন সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি
যে স্পুটনিকের টিকাটা আমরা দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করতে পারি কিনা। কোন দেশে কি এরকম দেয়া হয়েছে, ফার্স্ট ডোজ অ্যাস্ট্রাজেনেকা, সেকেন্ড ডোজ স্পুটনিক? আসলে টিকার ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো ডেভেলপিং কান্ট্রিজে কিন্তু টিকা পায়নি, একদমই পায়নি। আমরা কিন্তু খুবই সৌভাগ্যবান যে আমরা টিকা পেয়েছি। কোনো দেশে ফার্স্ট ডোজ এক টিকা, সেকেন্ড ডোজ আরেক টিকা এই পর্যন্ত দেয়া হয়নি। ইউএসএতে তো এখন ম্যাক্সিমাম, এখন তো মাস্ক খুলে ঘুরে বেড়ায় বেশিরভাগ জায়গায়, ম্যাক্সিমাম টিকা দেওয়া হয়ে গেছে, কিন্তু তারা একই টিকা, যে ফাইজারের টিকা দিয়েছে সে ফাইজারের টিকাই দিচ্ছে, মডার্নের টিকা যে দিয়েছে সে মডার্নের টিকাই দিয়েছে। সুতরাং এখনই আসলে আমরা বলতেও পারছি না নিশ্চিতভাবে। একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নরসিংদী থেকে বলতেছিলাম, মোহাম্মদ অলিউর রহমান। জি, যে যদিও শিশু বিশেষজ্ঞ তিনি, কিন্তু আমি একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন করতে যাচ্ছি আর কি, প্লিজ ডোন্ট মাইন্ড। জি, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। বিষয়টা হচ্ছে, আমার আম্মু কিছুদিন প্রায় 2-3 মাস যাবত ডায়াবেটিকসে আক্রান্ত আর কি। উনি প্রায় রাত্রে কষ্ট করেন, তার পা পুরানো, কোমর থেকে নিয়ে নিচ অব্দি পর্যন্ত শুধু পা ব্যথা আর পুরানো, দিন রাত 24 ঘন্টা এরকমটাই চলছে আর কি। কিছুক্ষণ হাঁটার পরে একটু সুস্থতা অনুভব করে, কিন্তু পরবর্তীতে আবার সেই কষ্ট। এমত অবস্থায় কি করণীয় হয়? ধন্যবাদ আপনাকে। এটা সম্পূর্ণ ডায়াবেটোলজিস্টের প্রশ্ন। আর লাইনটা কাটবেন না, আমার বিদ্যুৎ চলে গেছে, যার কারণে আমি হয়তো টিভিতে শুনতে পারবো না। লাইনটা কাটবেন না, কাইন্ডলি আপনি যদি সলিউশনটা দেন। হ্যাঁ, নিশ্চয়ই দর্শক আপনি। আচ্ছা, অবশ্যই আমি বলে যাচ্ছি। সেটা হলো যে পায়ের ব্যথা, এটা ডায়াবেটিক এক ধরনের নিউরোপ্যাথি। আমাদের এখানে আমরা যেটা করি সেটা হলো যে আমাদের ভিটামিন, আমরা ভিটামিন B1, B12 এগুলো আমরা দিই, এবং এটা ডায়াবেটিস স্পেশালিস্ট কিংবা কোনো মেডিসিন বিশেষজ্ঞের সাথে আলাপ করলেই সে একটা ভালো চিকিৎসা দিতে পারবে। তারপরেও কিন্তু কিছু কমপ্লেইন থাকে। যারা ডায়াবেটিক্সের আক্রান্ত, বহুমূত্রতে আক্রান্ত পেশেন্ট, তাদের পায়ে ব্যথা সবসময়ই বোধহয় থাকে। কেন থাকে? যে তাদের পায়ে ব্যথা কমে গেলেও তাদের মনে হয় যে তাদের পায়ে ব্যথা আছে, এবং এটা একটা ডায়াবেটিসের সাইড, নিউরোপ্যাথি হলো ডায়াবেটিসের একটা সাইড এফেক্ট। যেমন যে কোনো ক্যান্সার হলেও এই নিউরোপ্যাথি হতে পারে, যে কোনো ওষুধের থেকে এই নিউরোপ্যাথি হতে পারে। এখন এটা একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে তার দেখতে হবে যে আসলে ডায়াবেটিসের জন্য এটা হচ্ছে না অন্য কোনো, তার কোনো ঔষধের সাইড এফেক্টে। অনেকের গ্রামে অনেক কবিরাজি ঔষধ ব্যবহার করে, হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করে, সেগুলো থেকে অনেক সময় নিউরোপ্যাথি হতে পারে, বা তার অন্য কোনো প্যাথোলজি আছে কিনা সেটাও দেখতে হবে। আচ্ছা, দর্শক নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। অবশ্যই শুনতে পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি করবার জন্য। আরেকটি বিষয় একটু আসতে চাই। যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত সংক্রমণের শীর্ষে আছে, কারণটা কি? যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত সংক্রমণের শীর্ষে আছে, কিন্তু তারা শীর্ষে থাকবে না, তারা শীর্ষ থেকে নিচে নেমে যাবে, কারণ তাদের টিকা কিন্তু সবাইকেই প্রায় তারা দিয়ে দিচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রের সংক্রমণটা অতিরিক্ত সংক্রমণ হয়েছিল, যুক্তরাষ্ট্রের জনসংখ্যাও অনেক বেশি, এবং যুক্তরাষ্ট্রের প্রথম দিকে, যুক্তরাষ্ট্রের আগের যে প্রেসিডেন্ট ছিলেন তার কিছুটা হেয়ালিপনা ছিল আমি বলবো, এবং সেই হেয়ালিপনার জন্য যুক্তরাষ্ট্রের লোকজন কিন্তু এমনিতেই খুব উদারপন্থী লোকজন, তারা কিন্তু স্বাধীনতাটাকে খুব ইম্পর্টেন্স দেয়, এবং এই কারণে তারা কিন্তু আক্রান্ত খুব দ্রুত হয়েছিল, এবং সেটি কমতে কমতে এখনও শীর্ষে আছে, এবং সেটা কমে যাবে, নিঃসন্দেহে কমে যাবে। আর ব্রাজিলের ক্ষেত্রে কি বলবেন? ব্রাজিলের ব্যাপারটা হলো, ব্রাজিল তো যুক্তরাষ্ট্রের মতো ওরকম ডেভেলপ একটা কান্ট্রি না। ব্রাজিলে খুব বেশি আক্রান্ত হয়েছিল, এবং তারা এখনও যদি ম্যানেজমেন্টটা ভালো না করে এবং টিকা যদি ভালো মতো না দেয়, তাহলে তাদের সংক্রমণ এখনও বাড়তে থাকবে, বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকবে, বা কমবে বাড়বে, এরকম হবে। অর্থাৎ সকল দেশের ক্ষেত্রেই মানে একটা বিষয়ই প্রযোজ্য, তাদের ম্যানেজমেন্টটা কিরকম, টিকা কবে পাচ্ছে, নিজেরা কতটা স্বাস্থ্যবিধি মানছে, সকল কিছুর উপরে সচেতনতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
আমার মনে হয় যে আমাদের দেশে যে প্রবলেম আমি অনুভব করি, আমাদের দেশ নিয়েই যেহেতু আমার চিন্তা করতে হবে, এই দেশে বাস করি যেহেতু, সেটা হলো যে আমাদের দেশের সরকার কিংবা বড় বড় কর্তৃপক্ষ কিংবা মিডিয়া আমরা যতই ছড়াই যে এটা করুন ওটা করুন, কিন্তু সবচেয়ে আগে সচেতন আমাদের হতে হবে। অর্থাৎ সাধারণ মানুষকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দর্শক আছেন আরেকজন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি আক্তার বলছি, মোহাম্মদ আক্তার হোসেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার এটা ডাক্তারি প্রশ্ন না? হ্যাঁ দর্শক, বলুন। হ্যালো, আমার ওই মাথা ঘুরায়, মাথা ব্যথা করে। জি, আপনার মাথা ঘোরায়, মাথা ব্যথা করে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার বয়স কত, কতদিন যাবত মাথা ঘোরায় বা মাথা ব্যথা করে? এটির সাথে করোনার কোনো সম্পর্ক আছে কিনা বা কিছু জানতে চান কিনা ওনার কাছে? আপনার আসলে সব রকম আপনার ইনফরমেশন যদি আমরা পাই তাহলে এটা কিছু বলা যেতে পারে। করোনার সাথে সবকিছুরই সম্পর্ক থাকতে পারে। করোনার উপসর্গহীনভাবে আপনি করোনায় আক্রান্ত হতে পারেন। আপনার করোনার কোনো উপসর্গ নেই, জ্বর, সর্দি, কাশি, মাথা ঘোরানো কিংবা মাথা ব্যথা যেটা উনি বললেন সেটা নেই, তারপরে কিন্তু আপনি করোনায় আক্রান্ত হয়ে করোনা টেস্ট পজিটিভ হতে পারেন এবং দিব্যি আপনি ঘুরে বেড়াতে পারেন করোনা নিয়ে। তো সেই কারণে আপনি জ্বর, মাথা ঘোরানো, আপনার যদি খুব সন্দেহ হয় যে কোনো ওষুধই কাজ করছে না, কোনো কিছুতেই কাজ করছে না এবং আপনার বয়সটা একটুখানি বিপজ্জনক বয়স, 50-এর উপরে, তাহলে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং সে যদি আপনাকে করোনা পরীক্ষা করতে বলে, তা আমি বলবো যে একবার পরীক্ষা করে নিয়ে না, নিলেই ভালো হবে। আবারও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো, আরো আলোচনা আছে। দর্শক, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে এবং চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে আজ রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রিয়াজ মোবারক। আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। টিকা নিয়ে আলোচনা হয়েছে আমাদের, কিন্তু টিকা নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। কেউ কেউ মনে করেন তারা টিকা নেবেন না। শুরুর দিকে অনেকেই মনে করছিলেন যে যেহেতু বাংলাদেশ পেয়ে গেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা হয়তো বা ভালো না। কোন টিকা আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো? আর কেউ যদি মনে করেন যে তিনি টিকা নেবেনই না, সেই সিদ্ধান্ত কতটুকু সঠিক হবে? আসলে কেউ যদি মনে করে যে টিকা নেবেন না, সেটা তার ব্যক্তিগত অভিপ্রায়, এবং আমার অভিপ্রায় হলো সে ভুল করবে। কারণ এখনকার সময় টিকা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে করোনা ভাইরাসের টিকা, যেটা একটা দুর্লভ টিকাই আমি বলবো। যে পৃথিবীর একটা অংশের মানুষ কিন্তু টিকার চেহারাটাও দেখেনি। সেখানে আমাদের সরকার কিন্তু অনেক কষ্টে সৃষ্টে কিন্তু আমাদের জন্য টিকা জোগাড় করে নিয়ে এসছে, এবং সেই টিকাটা যদি আমরা এই সুযোগটা, এবং একেবারে ফ্রি অফ কস্ট আমরা টিকা পেয়েছি, এটা একটা ইম্পর্ট্যান্ট। আর আরেকটা কি জানি প্রশ্ন করলেন আপনি, কোন টিকাটা ভালো? অনেকেই মনে করে যে অ্যাস্ট্রাজেনেকার টিকা বোধহয় ভালো না। রাইট। আমাদের একটা মানে ব্যাপারটা হচ্ছে যে ঘর কা মুরগি ডাল বরাবর একটা কথা আছে, তাই না? আমরা পাশের দেশ ভারতের তৈরি টিকা, তার জন্য আমাদেরকে মনে হয় যে এই টিকাটা বোধহয় একেবারেই খারাপ জিনিস। বাংলাদেশি চিকিৎসক খুবই খারাপ চিকিৎসক, বিদেশি চিকিৎসক অনেক ভালো চিকিৎসক, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা একটা কিন্তু বিদেশের সব ভালো। কিন্তু আমাদের ভারতের যে টিকা আমরা যে এনেছি, ইটস এ গুড ডিসিশন। কারণ এই টিকাটা আমাদের এই সাবকন্টিনেন্টে, আপনি বোধহয় জানেন যে ফাইজারের টিকা ভারতের ভ্যারিয়েন্টের এগেনস্টে অনেক সময় কাজ করছে না, কিন্তু অ্যাস্ট্রাজেনেকার টিকার তেমন কোনো এরকম আভাস পাওয়া যায়নি। তো কোন টিকাটা ভালো সেটা কিন্তু এখনো ডিসিশনের সময় আসেনি। এটা কিন্তু অনেক রিসার্চ দরকার, গবেষণা দরকার, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দরকার, কম্পারেটিভ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল দরকার, যে 3-4টা টিকা দিয়ে কোন টিকাটা ভালো কাজ করলো, কোন টিকাটা অ্যান্টিবডি তাড়াতাড়ি তৈরি করলো, কোন টিকাটা অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী করলো। সেই গবেষণার জন্য আসলে একটা দীর্ঘ সময় লাগবে, সময়টাও আমরা পাইনি। আরেকজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাই? জি, হ্যালো। হ্যালো,
হ্যাঁ। যে প্রশ্নটি ছিল যে অ্যাস্ট্রাজেনেকার 2টি ডোজ কমপ্লিট, করোনা ভাইরাসের 2টি ডোজ কমপ্লিট করার পরে তার কি করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে? আর যারা একটি ডোজ দিয়েছে কিন্তু দ্বিতীয় ডোজটি কতদিনের মধ্যে দিতে পারবে? এটি অনেক ধন্যবাদ আপনাকে। রাইট, আমাদের হলো যে নাম্বার 1 প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 2টি ডোজ কমপ্লিট হওয়ার ইউজুয়ালি দেখা গেছে রিসার্চে যে 15 দিন পরে মোটামুটিভাবে আমাদের বেশ হাই লেভেল অফ অ্যান্টিবডি, আমরা কিন্তু অ্যান্টিবডি যেমন আইজিজি প্রথম তৈরি হয় আইজিএম, তারপরে তৈরি হয় আইজিজি যেটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি। সেই প্রোটেক্টিভ অ্যান্টিবডিটা কিন্তু আমাদের লেভেলিং কত কি মাত্রায় কি টাইটারে আছে সেই লেভেলিংটা কিন্তু অনেক জায়গায় করানো হয় না, শুধু দেখা হয় যে আইজিএম নেই আইজিজি আছে। তো সেই লেভেলিং যদি করা হয় সেটা দেখা গেছে লেভেলিং করার পরে যে 15 দিনের মাথায় সেটা অনেক হাই লেভেল অফ আইজিজি থাকে। তো সুতরাং 2টো ডোজ দেওয়ার পরে আমরা আশা করব তার করোনা হবে না, কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কারণ করোনার সব ভ্যারিয়েন্টের জন্য যদি মিউটেটেড ভ্যারিয়েন্ট হয় তাহলে এই টিকা নাও কাজ করতে পারে। তবে ইউজুয়ালি দেখা গেছে যে 2টো টিকা দেওয়ার 15 দিনের মাথায় যাদের করোনা হয়েছে সেটা খুবই মাইল্ড, সেটা তেমন মারাত্মক আকার ধারণ করেনি। তার মানে করোনা আক্রান্ত হতে পারে কিন্তু সেটা তো ভয়াবহ আকার ধারণ করবে না। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল, এটাই উনি জানতে চাইছিলেন যে 2টি টিকা মানে 2 ডোজ দেওয়ার পরেও করোনা আক্রান্ত হতে পারেন কিনা। হ্যাঁ, এটা একটা। আর হচ্ছে 2 ডোজ মানে দ্বিতীয় ডোজটা কতদিন পরে পর্যন্ত দেওয়া যাবে? রাইট, আমাদের এখানে যে গবেষণা করে বাইরে দেখা গেছে যে 2 থেকে 3 মাস, 3 মাসের পরেও যদি যত দেরিতে দেয়া যায়, স্পেশালি 2 থেকে 3 মাসের মধ্যে যদি দেয়া যায় সেটা সবচেয়ে ভালো কাজ করে, যার জন্য 1 মাসের জায়গায় আমরা এটাকে এক্সটেন্ড করে 2 মাস করলাম। কিন্তু এখন যদি আমাদের টিকার ঘাটতির জন্য এটা 3 মাস হয় বা 3.5 মাস হয় তাহলে কিন্তু প্রবলেম নেই। সর্বোচ্চ কতদিন হতে পারে? 6 মাস 7 মাস হতে পারে? সেই ধরনের কোনো রিসার্চ এখনো করা হয়নি, তবে ইউজুয়ালি আমরা অন্যান্য টিকার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি 6 মাসও হয়, যদি আমাদের ডেট থাকে যে 3 মাস পরে একটা টিকা দেব, সেখানে কিন্তু আমরা 6 মাস পরে আসলে আমরা কিন্তু একটা টিকা দিয়ে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আর একেবারেই সময় নেই কোনো বিষয় নিয়ে কথা বলবার, আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।